আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আফি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে প্রথম ফ্লাইটে জেদ্দা গেলেন সরকারি ব্যবস্থাপনার 414 হজ যাত্রী। জনগণ গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে, কোনো মহামানবের প্রতিষ্ঠার জন্য নয় বলেছে বিএনপি। ডিসেম্বরের আগেই নির্বাচন দাবি। জুলাই আন্দোলনের সময়ে আশুলিয়া হত্যাকাণ্ডের নতুন ভিডিও তদন্ত সংস্থায়, তদন্তের সময়সীমা বাড়ল 1 মাস। পুলিশের প্রতি আস্থা তৈরি না হওয়ায় মব সৃষ্টি বললেন পুলিশের মহাপরিদর্শক। আইন হাতে তুলে নেওয়ার সুযোগ নেই মন্তব্য। এবং বাংলাদেশের স্পিন জাদুতে 50 রানে 7 উইকেট হারিয়ে ব্যাকফুটে জিম্বাবুয়ে। টেস্ট ক্রিকেটে তাইজুলের 16তম 5-এর। সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। বাংলাদেশ থেকে এ বছরের হজ ফ্লাইট শুরু হয়েছে। মঙ্গলবার ভোর রাত 3টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরকারি ব্যবস্থাপনার 414 জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট। চকর মালিথার রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG501 ফ্লাইটে মঙ্গলবার ভোরে বাংলাদেশ থেকে এবছরের হজের প্রথম ফ্লাইট। সৌদি আরব অংশের ইমিগ্রেশনও হয়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা নির্ধারিত সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে আসন গ্রহণ করেন। সবার চোখে মুখে আল্লাহর ঘর কাবা শরীফ দেখার আকুতি, স্বপ্ন পূরণের পথে শুকরিয়া, চোখে আনন্দের অশ্রু। এহরামের 2 টুকরা সাদা কাপড় পরে আল্লাহর মেহমানদের উপস্থিতি এবং লাব্বাইক আল্লাহুম্মা ধ্বনি এয়ারক্রাফটের ভেতরেই অন্যরকম পরিবেশ তৈরি করে। প্রথম ফ্লাইটে যেতে পেরে খুশি হজযাত্রীরা। সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমানের সম্মানিত ফার্স্ট ক্লাস হজযাত্রী হতে পেরে খুবই গর্বিত বোধ করছি এবং ইনশাল্লাহ সার্বিক হজ ব্যবস্থাপনা খুব ভালো ছিল। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন অনেকেই। এবারে সরকারি ব্যবস্থাপনায় সবকিছুই যথেষ্ট ভালো ছিল এবং সার্ভিসও খুব ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের এই যাত্রা এবং সব কবুল করে নেন। এবং আমাদের উদ্বোধনী ফ্লাইটের বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের সাথে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত সকল ব্যবস্থাপনা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ইনশাআল্লাহ আশা করছি আমরা বাকি পথ সুন্দরভাবে যেতে পারবো। সকলের কাছে দোয়া প্রার্থনা। সরকারি বেসরকারি মিলে এবছর বাংলাদেশ থেকে 87,100 জনের হজে যাওয়ার কথা রয়েছে। মঙ্গলবার ভোর 3টে থেকে প্রথম ফ্লাইট শুরু হয়ে সারাদিনের 10টি ফ্লাইটে 4,180 জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। আগামী 31শে মে পর্যন্ত ফ্লাইট চলবে। ফিরতি ফ্লাইট শুরু হবে 10ই জুন থেকে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 5ই জুন হজের সম্ভাবনা রয়েছে। হজ যাত্রীদের অভ্যর্থনা জানাতে ব্যস্ত সময়ে পার করছে বাংলাদেশ হজ মিশন, স্থানীয় মোয়াল্লেম ও সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো। মক্কা থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। মঙ্গলবার স্থানীয় সময় 7:20 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি জেদ্দায় কিং আব্দুল আজিজ বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এর মাধ্যমে বাংলাদেশি হজ যাত্রীদের হজ ফ্লাইট আসা শুরু হবে। মক্কায় আমাদের সরকারি ব্যবস্থাপনার হাজির বাড়িগুলো রেডি। আমরা সর্বশেষ প্রস্তুতি নিচ্ছি। আশা করছি যে সুন্দরভাবে এবছর হজ যাত্রীরা তাদের এই পবিত্র হজ পালন করতে পারবে। হাজী সাহেবদের খেদমতের জন্য আমরা মক্কাতে 261 জন, মদিনাতে 94 জন এবং জেদ্দাতে 50 জন হজকর্মী নিয়োগ দিয়েছি। ইতিমধ্যে বাংলাদেশ থেকে হজ যাত্রীদের স্বাস্থ্যসেবায় শতাধিক চিকিৎসক ও নার্স সহ সম্মিলিত মেডিকেল টিম মক্কা ও মদিনায় পৌঁছেছেন।
আবার কাউকে কাউকে সংশ্লিষ্টরা জানিয়েছেন হজ যাত্রীদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল সহ সৌদি সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। خدمة حجاج ضيوف بيت الله الحرام من دولة بنغلاديش. طبعا المكتب مسخر لخدمة هذه الفئة من الحجاج. হজ যাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে হজ এজেন্সির প্রতিনিধিরা মক্কায় অবস্থান করছেন। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে ইনশাআল্লাহ। আমাদের হোটেলগুলো প্রস্তুত, আমাদের টিম রেডি, আমাদের মোয়াল্লেম এবং আমাদের সার্ভিস অফিসের সবাই আমরা তৈরি আছি হাজিদেরকে সুস্থ ব্যবস্থাপনায়, হাজিদেরকে রিসিভ করার জন্য, হাজিদের ব্যাগগুলো যেন সঠিকভাবে তাদের ঘরে পৌঁছে যায়। সবকিছু ঠিকঠাক থাকলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাসের মাধ্যমে বাংলাদেশ থেকে 87,000-এর অধিক হজযাত্রী সৌদি আরব এসে পৌঁছবেন পর্যায়ক্রমে, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা। সৌদি আরবের মক্কা থেকে এম.ওয়াই আলাউদ্দিন, চ্যানেল আই। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের 50টি রাজনৈতিক দল ডিসেম্বরের আগেই জাতীয় সংসদ নির্বাচন চায়। তিনি সমমনা দলের নেতাদের সঙ্গে বিএনপির লিয়াজ কমিটির বৈঠক শেষে তিনি আরও বলেন, একটি বিশেষ মহল গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করছে, কোনো মহামানবের সমাধান দিতে পারবে না। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। গত 17 এপ্রিল থেকে সমমনা ও যুগপৎ আন্দোলনের সঙ্গী দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় গুলশানের বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ পিপলস পার্টি, আমজনতা পার্টি ও ন্যাব ভাসানী পার্টির সঙ্গে বৈঠক করে দলের লিয়াজো কমিটি। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেন নেতারা। বৈঠক শেষে আগামী মাসে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবি জানান সমমনা দলগুলোর নেতারা। ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন করতে হয়, আগামী মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ এই সরকারের থেকে আমরা চাচ্ছি। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতেই 24-এর আন্দোলন হয়েছে। কোন মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ নির্বাচনে, এই বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই, ত্যাগ স্বীকার করে নাই। আর কোন মহামানব কোন দেশের গণতন্ত্রের সমাধান দেবে, তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। তো জনগণ বলতে কারা? এখন জনগণ বলতে যদি কোনো একটা বিশেষ গোষ্ঠী সুবিধাভোগী, যারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে, জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করছে। দেশে কারা নির্বাচন চায় না সে প্রশ্ন তুলে আমির খসরু বলেন, কোনো বিশেষ সুবিধাভোগী গোষ্ঠী যদি গণতন্ত্রের বিপক্ষে থাকে তা কারো জন্যই সুখকর হবে না। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। জুলাই আন্দোলনের সময় রাজধানীর কাছে আশুলিয়া হত্যাকাণ্ডের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ওই ভিডিও নিয়ে তদন্ত করা জরুরি উল্লেখ করে তদন্ত সংস্থা আদালতের কাছে 25শে মে পর্যন্ত সময় নিয়েছে। এনামুল কবির রূপমের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর কাছে আশুলিয়ায় হত্যার পর মরদেহ ও আহত মানুষকে পুড়িয়ে ফেলার ভিডিও তদন্ত সংস্থার হাতে আগে থেকেই ছিল। এরই মধ্যে মামলার তদন্ত যখন শেষ পর্যায়ে, তখন একটি সূত্র থেকে হত্যাকাণ্ডের আরও ভিডিও পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ কারণে তদন্ত প্রতিবেদন জমা না দিয়ে আরও তদন্তের জন্য সময় চাইলে 25শে মে পর্যন্ত সময় দেন ট্রাইব্যুনাল। হত্যা করা হয়েছে, পোড়ানো হয়েছে, একজন জীবিত ছিলেন, তাকে পোড়ানো হয়েছে। এখন আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে হত্যাকাণ্ড সংগঠনের একটা ভিডিও চিত্র আমরা পেয়েছি। প্রসিকিউটর বলেছেন, ভিডিওটির যাচাই বাছাই ও বিশেষজ্ঞের মতামত নেওয়া সহ পরীক্ষা নিরীক্ষা এবং আসামি শনাক্ত করতে খানিকটা সময় দরকার। মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে আমরা মূল বিবেচ্য বিষয় হচ্ছে কমান্ড স্ট্রাকচার। কমান্ড স্ট্রাকচারের বিরুদ্ধে বিষয় তদন্তটা আমরা মূলত করি। তার সাথে পারপেট্রেটর যারা আছে, যারা হত্যাকাণ্ড সংগঠন করে বা অন্যান্য অ্যাট্রোসিটির সাথে জড়িত থাকে, তাদের বিষয়টা আমরা তদন্ত করি। এখন কোনো তথ্য যদি আমাদের সামনে আসে নতুনভাবে, সেই তথ্য ইগনোর করে তো আমরা তদন্ত রিপোর্ট দাখিল করতে পারব।
গ্রেপ্তার দেখিয়ে নরসিংদীর ছাত্রলীগ নেতাকে আদালতে হাজির করা ছাড়াও দিনের শুরুতে আদালতে আনা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও এনটিএমসির সাবেক ডিজি অবসরে যাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান সহ 12 পুলিশ কর্মকর্তাকে। যাত্রাবাড়ি গণহত্যা এবং রামপুরায় কার্নিশে গুলি করে হত্যা মামলার তদন্ত 20 জুলাইয়ের আগে শেষ করতে তদন্ত সংস্থাকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অসুস্থ স্বামীকে দেখতে যাওয়ার জন্যে সাবেক মন্ত্রী দীপুমণির আইনজীবী তার প্যারোলে মুক্তির আবেদন জানালে আদালত যথাযথ কর্তৃপক্ষের কাছে যেতে বলেছেন। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। পুলিশের প্রতি পরিপূর্ণ আস্থা তৈরি না হওয়ার কারণে মব সৃষ্টি হচ্ছে এমন মন্তব্য করে পুলিশের মহাপরিদর্শক বলেছেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। কোনো নিরীহ লোককে মামলা দিয়ে হয়রানি করা যাবে না বলেও পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। স্বতন্ত্র পুলিশ কমিশন জরুরি, অন্তর্বর্তী সরকারের আমলে এটি না হলে আর কখনো হবে না বলেও মন্তব্য করেন তিনি। মোস্তফা মল্লিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর আয়োজনে ফরেন সার্ভিস একাডেমিতে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন পুলিশের আইজি বাহারুল আলম। তিনি জানান, এবার পুলিশ সপ্তাহে আনুষ্ঠানিক কোনো জৌলুস থাকছে না, থাকছে এমন সব বিষয় যাতে করে দক্ষতা অর্জনের পাশাপাশি পুলিশ মানুষের আস্থা অর্জন করতে পারে। সত্য অংশটুকুই আমরা তদন্তে উঠিয়ে নিয়ে আদালতের কাছে পাঠাই। বাহারুল আলম বলেন, 5ই আগস্টের পর একটি মহল আসামির সংখ্যা বাড়িয়ে অনেক মানুষকে হয়রানি করছে। যেটা 5ই আগস্টের পরে দেখা গেল অনেকে ওই অসৎ উদ্দেশ্যে মানুষের কাছ থেকে অর্থ আদায়ের জন্য, হ্যারাস করার জন্য, ভয় দেখানোর জন্য অপরাধটা হয়তো করেছেন 5 জন কি 10 জন, ওখানে আরো 300 লোকের নাম দিয়ে মামলা দায়ের হচ্ছে। আপনাদের সকলকে নিশ্চিন্ত করতে পারি আপনাদের মাধ্যমে দেশবাসীকে যে আমরা শুরু থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন, আমি নিজে বলেছি এবং পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তারা এই নির্দেশ পেয়েছেন যে নিরীহ লোককে যেন গ্রেপ্তার করা না হয়, নিরীহ লোককে যেন হয়রানি করা না হয়। তদন্তে শুধুমাত্র যার বিরুদ্ধে দায়ভাগ পাওয়া যাবে তার বেলাতেই আমরা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট চাইব, তাকেই আমরা শুধু গ্রেফতারের কার্যক্রম করব, তার বেলায় নিব। মব নিয়েও কথা বলেন আইজিপি। মানুষ সংঘবদ্ধ হয়ে কাউকে নিজে আইন হাতে তুলে নিয়ে কাউকে বিচার করা শুরু করলো অথবা তাকে শাস্তি দেওয়া শুরু করলো, এইটা আমরা এই সামাজিকভাবে যতদিন করতে না পারি, প্রতিরোধ করতে না পারি, আমাদের উপরে আস্থাটা যদি পরিপূর্ণভাবে চলে আসতো হয়তোবা, তখন হয়তো তারা আর এটা নিত না। তাই আমরা চেষ্টা করছি ওইটাই করার জন্য। পরিপূর্ণ কর্মক্ষম এবং পুলিশের সেবা যেন দিতে পারে সেই অবস্থায় নিয়ে আসা। প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জ আসে। সামাজিক মাধ্যমে নানান ধরনের হুমকি দেয়া, অপপ্রচার করা, মিস ইনফরমেশন এন্ড ডিসইনফরমেশন। এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, গণ অভ্যুত্থানের সময় যারা হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদের ধরতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হচ্ছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। নোয়াখালীর বেগমগঞ্জে ইয়াসিন আরাফাত শাকিল নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শাকিলের ছোট ভাই শুভকেও সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। বেগমগঞ্জ মডেল থানার কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান ও স্থানীয়রা জানায়, গতরাত 8টার দিকে শাকিল সহ কয়েকজন বেগমগঞ্জ উপজেলার ছয়ানি গঙ্গাপুর বাজারে একটি দোকানে বসে চা পান করছিলেন। সে সময় সিএনজি চালিত অটোরিকশা করে 5 জন অস্ত্রধারী এসে দোকানে বসে এক তরুণকে তুলে নেওয়ার চেষ্টা করলে শাকিল সহ কয়েকজন তাদের বাধা দেয়। তখন সন্ত্রাসীরা শাকিলকে গুলি করে এবং তার ছোট ভাই শুভকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা অস্ত্রধারী 3 সন্ত্রাসীকে আটক করে গণধোলাই দেয়। ফ্রেজাইল এক্সিস্টেন্স কিংবা ভঙ্গুর সহাবস্থান শিরোনামে শেষ হলো চিত্রশিল্পী হারুনুর রশিদের একক দ্বিতীয় চিত্র প্রদর্শনী। রাজধানীর গুলশানে নেদারল্যান্ডস দূতাবাসের গ্যালারিতে এই উপলক্ষে আলোচনা ও অনুষ্ঠান হয়েছে। প্রদর্শনীতে শিল্পী তার চিত্রকর্মের মাধ্যমে বিশ্বায়ন, নগরায়ন এবং পরিবেশগত বিপর্যয়ের প্রভাবকে গভীরভাবে তুলে ধরেছেন। স্বকীয়তা সৃষ্টির অনুষঙ্গ হিসেবে বেছে নিয়েছেন হাজার বছরের বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে। পরিবেশের বিপন্নতা সহজভাবেই রঙের প্রলেপ ও রেখার টানে উদ্ভাসিত হয় শিল্পীর চিত্রপটে। ফুটে উঠেছে প্রাকৃতিক রূপ, স্থাপত্যের উপাদান এবং যান্ত্রিক কাঠামোর সমন্বয়ে মানব সভ্যতার অতীত ও ভবিষ্যতের টানাপোড়েন। প্রদর্শনীকে বৈচিত্র্যময় করেছে শিল্পীর ছেলে মেঘদূত মিহিরের শিল্পিত উপস্থিতি।
মিহিরের আঁকা 14টি ছবি ভিন্ন মাত্রা যোগ করেছে প্রদর্শনীতে। প্রকৃতি, সাংস্কৃতিক ঐতিহ্য এবং আধুনিক সভ্যতার সম্মিলন ঘটেছে চিত্রকর্মে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে কার্টেন্স, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের পরিচালক মোস্তফা জামান সহ অন্যরা। নেদারল্যান্ডস দূতাবাসের আয়োজনে অনুষ্ঠানের সহযোগী সামাজিক সংগঠন উই ক্যান টুগেদার। কানাডার জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ শেষ পর্যায়ে। ভোটের হিসাব নিকাশ বদলে যাচ্ছে। লিবারেল পার্টি ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা থাকলেও তুমুল প্রতিদ্বন্দ্বিতায় চলে এসেছে কনজারভেটিভ পার্টি। টরন্টো থেকে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জয় চাকি। সকাল 9টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়েছে। কানাডা জুড়েই ভোট গ্রহণ চলছে। বাঙালি অধ্যুষিত যেসব এলাকা টরন্টোর, সেই সব এলাকাতেও বিপুল সংখ্যক বাংলাদেশি ভোট দিতে নেমেছেন। অন্যান্য বারের তুলনায় এবার একটু ভোট দিচ্ছেন বেশি, কারণ এখানে স্কারবরো সাউথ ওয়েস্টে একজন বাংলাদেশি ক্যান্ডিডেট আছেন যিনি বিরোধী দল কনজারভেটিভ পার্টি থেকে লড়ছেন। Please vote them after our civic duty. That's first thing. And second is vote for us. Vote for me as a change. এর বাইরেও অন্যান্য যেসব রাইডিং এ সেখানেও বাংলাদেশিরা এই নির্বাচনে অনেকটা সক্রিয়। এখন আমরা কথা বলবো লিবারেল পার্টি অফ কানাডার অন্টারিও সেক্রেটারি আহসানুল হাফিজের সঙ্গে। তিনি একজন বাংলাদেশি রাজনীতিক। তার উপরে রাইডিং এ ডোর নক করেছি এবং অনেকগুলো রাইডিং এ আজকেও গিয়েছি। তো আমি কনফিডেন্ট যে লিবারেল আপনার মেজরিটি ভাবে ক্ষমতায় আসবে, কারণ ভোটারের যে পাস দেখেছি, ভোটারের পাস অনুযায়ী ওনারা মার্ক কার্নির নেতৃত্বের উপর আস্থা রাখতে চাচ্ছেন। এবং কিন্তু আমি দেখেছি সর্বশেষ যে জরিপ, সেই জরিপে কনজারভেটিভ পার্টি এবং লিবারেল পার্টি খুব কাছাকাছি, 40-42 টাইটাই একটা অবস্থা। এই অবস্থায় অনেকেই মনে করছেন যে ফলাফল বদলেও যেতে পারে। আপনি মনে করেন এটা? হ্যাঁ, আপনার যে পোলিং এ হচ্ছে এটা দেখাচ্ছে, কিন্তু অরিজিনাল সিচুয়েশন যেটা হচ্ছে যে আমি অনেক এইবার আপনার 20টার উপরে ভোট কেন্দ্রে মানে রাইডিং এ গিয়েছি। ভোট আপনার অনেক ভোটারের সঙ্গে আমার কথা হয়েছে এবং যারা হচ্ছে ক্যানেডিয়ান ভোটার, এবং আমার মনে হয় যে তারা মার্ক কার্নি এবং লিবারেলের উপরে আস্থা রাখতে চলেছে এবং আমি কনফিডেন্ট। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আসলে অপেক্ষা করব, রাত 9টা পর্যন্ত ভোট চলবে। এরপরে যে ফলাফল হবে সেই ফলাফলে জানা যাবে যে আগামী 4 বছরের জন্য কারা, কোন দল কানাডার নেতৃত্বে থাকছে। সঞ্জয় চাকি, চ্যানেল আই, টরন্টো, কানাডা। এবার রয়েছে কৃষি সংবাদ। পাকিস্তানি লং জাতের বাসমতি ধান চাষ করে সফল হয়েছেন যশোরের এক কৃষি উদ্যোক্তা। বাংলাদেশের অনুকূল আবহাওয়ায় উন্নত জাতের এ ধান আবাদে ফলন দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। পাকিস্তানি লং বাসমতি ধানের ঘ্রাণ ও স্বাদের জন্য বিশ্বব্যাপী এর চাহিদা রয়েছে। দেশ বিদেশের অনেক নামি দামি রেস্তোরাঁ, 3 স্টার 5 স্টার হোটেলে বাসমতি চাউলের বিরিয়ানি, পোলাও, ভাত খুব জনপ্রিয়। সেই ধান এখন চাষ হচ্ছে যশোর সদরের কুয়াদার ডহের সিংহ গ্রামে। কলেজ শিক্ষক হারুনা রশিদ মাত্র 8 শতক জমিতে এই ধানের চাষ করে সাড়া ফেলেছেন। আমি সংবাদ পেয়ে গেছি এবং নিয়ে তারা 2300 টাকা মনে এই বীজ করে নিয়ে চলে গেছে। তখন আমি তাদের কাছ থেকে মাত্র 100 গ্রাম বীজ পাত্রে ছিল, তাই নিয়ে আসছে। আমি এখানে চাষ করেছি। ধানটার বৈশিষ্ট্য হচ্ছে বছরে 3 বার চাষ করা যায়। এটা বিশেষ বৈশিষ্ট্য এবং ফলন ভালো। লম্বা চাউল, দামি চাউল, দামি ধান। প্রতিদিনই উন্নত জাতের এই ধান দেখতে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যখন এর বালটা আসে তখনই আসল চমক আর কি। এই ধানটা আকারে অনেক বড়, লম্বা, চিকন এবং একটা বালে ধানের পরিমাণ 400 থেকে 450 মতো। পাকিস্তানি লং জাতের বাসমতি ধান চাষকে ইতিবাচক হিসেবে দেখছে কৃষি বিভাগ। আমরা দেখছি এটা পাকিস্তানি বাসমতি ধান, এটা খুবই লম্বা এবং আমরা দেখছি আসলে এই ধানটা আমাদের এখানে সম্ভব। আমি দেখলাম যে এখানে প্রতি গোছাতে 20 থেকে 22টা করে কুশি আছে এবং প্রতি গাছে প্রায় 150 থেকে 200 মতো ধান দেখা যাচ্ছে। ধানগুলো খুবই লম্বা। আমরা আশা করছি আরও এর পরীক্ষামূলক কার্যক্রম চলবে। ওদের ভবিষ্যতে আমরা কৃষকদের বিষয়ে কথা বলবো। আশা করি ওদের ভবিষ্যতে আমাদের বাংলাদেশে এই ধান চাষ হবে। চলতি মৌসুমে যশোরে 1,57,500 হেক্টর বোরো আবাদ হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক উন্নত জাতের ধান রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ।
আজ ভয়াল 29 এপ্রিল। 1991 সালের এই দিনে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে প্রাণ হারায় চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলের লাখো মানুষ। ব্যাপক ক্ষতি হয় প্রকৃতি ও জীববৈচিত্র্যের। ভয়াবহ ঘূর্ণিঝড়ে প্রায় 34 বছর পার হলেও উপকূলীয় এলাকাগুলোতে বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই অবস্থায় জলবায়ু সহিষ্ণু টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার থেকে নুরুল আলমের ভিডিওচিত্রে সরোয়ার আজম মানিকের রিপোর্ট। 1991 সালের 29 এপ্রিল মধ্যরাত কক্সবাজার সহ উপকূলীয় এলাকায় প্রচণ্ড আঘাত হানে স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড়। বারো থেকে 20 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আসতে পড়ে উপকূলীয় অঞ্চলে। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় বিস্তীর্ণ জনপদ। সরকারি হিসেবে সে রাতে প্রাণ হারায় প্রায় 2 লাখ মানুষ। প্রকৃতির ধ্বংসাত্মক তাণ্ডবে প্রায় 15,000 কোটি টাকার ক্ষতি হয়। আর আত্মীয় আর মানুষ তুলান গই আর অন্যান্য মানুষ মারা গিয়ে আর বাকি এরা আর দেশে যাই রোজি গই ওই এত আছে দেন অমরি দেরি ওই না থাকিতে বলি মরি না যাতে। ভয়াবহ দুর্যোগের 34 বছর পরও অরক্ষিত উপকূলের বেড়িবাঁধ। জলবায়ু পরিবর্তন আর সাগরের পানির উচ্চতা বৃদ্ধির বিপরীতে টেকসই বেড়িবাঁধ গড়ে না ওঠায় শঙ্কিত উপকূলবাসী। বন্দর কর্তৃপক্ষ এই যে তারা এই বালি উত্তোলন করতেছে, একদম আমাদের বেড়িবাঁধ যেটা আছে বেড়িবাঁধ গেছে কিন্তু তারা বালি উত্তোলন করতেছে। আমরা একটা বেড়িবাঁধ চাই, এই বেড়িবাঁধটা যদি পাই তাহলে আমাদের এলাকাটা সুন্দর থাকবে, আমরা সুষ্ঠুভাবে চলাচল করতে পারবো। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে আধুনিক ও টেকসই বাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এখানে আমাদের বাঁধের নতুন ডিজাইন করা হয়েছে, যেটা 10 RL, আগে ছিল এটা 6 6.5 RL। বাঁধের উচ্চতা এবং বাঁধের স্লোপ লেন্থ এগুলো বৃদ্ধি করে ডিজাইন করা হয়েছে এবং এগুলো সুপার ডাইক হিসেবে ডিজাইন করা আছে। আমরা এগুলো নিয়ে একটা প্রকল্প অলরেডি তৈরি করেছি, 2-1 দিনের মধ্যে আমরা বোর্ডে দাখিল করে দিব। তো এটা যদি হয় তাহলে এই এলাকার মানুষগুলো সুরক্ষিত হবে বলে। কক্সবাজার উপকূলীয় অঞ্চলের প্রায় 596 কিলোমিটার বেড়িবাঁধ সুরক্ষিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। জলবায়ু পরিবর্তনের ফলে এই এলাকাটি রয়েছে হুমকির মধ্যে। 1991 সালের পর থেকে এখনো এই অঞ্চলে কোনো স্থায়ী বেড়িবাঁধ হয়নি, তাই এই অঞ্চলের মানুষগুলো রয়েছে চরম ঝুঁকির মধ্যে। প্রতি বছর 29 এপ্রিল আসে আর যায়, তাদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে না। তারা এ ব্যাপারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। কক্সবাজারের মহেশখালীর ধলঘাটার সরইতলা থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে প্রথম ফ্লাইটে জেদ্দা গেলেন সরকারি ব্যবস্থাপনার 414 জন হজ যাত্রী। জনগণ গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে, কোনো মহামানবের প্রতিষ্ঠার জন্য নয় বলেছে বিএনপি। ডিসেম্বরের আগেই নির্বাচন দাবি। জুলাই আন্দোলনের সময় আশুলিয়া হত্যাকাণ্ডের নতুন ভিডিও তদন্ত সংস্থায়, তদন্তের সময়সীমা বাড়ল 1 মাস। পুলিশের প্রতি আস্থা তৈরি না হওয়ায় মব সৃষ্টি বললেন পুলিশের মহাপরিদর্শক। আইন হাতে তুলে নেওয়ার সুযোগ নেই মন্তব্য। এবং বাংলাদেশের স্পিন জাদুতে 50 রানে 7 উইকেট হারিয়ে ব্যাকফুটে জিম্বাবুয়ে। টেস্ট ক্রিকেটে তাইজুলের 16তম ফাইফার। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।